সিএ অ্যাপ্লিকেশনে শুনছি নাকি 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম। খারাপ লাগছে আমার। পেপারে বেরিয়েছে 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর 20 টাকায় ফর্ম ফিল আপ। বুঝতে পারছেন? সচেতন করব, মানুষকে সাথে নেব, ওই ভোট চোরদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করে রাখবো। আপনারা অবাক হবেন, আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেসের সামনে, মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন, ভোট চুরির কথা বলেছেন। কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে, আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে। দুটোই ভোট চোরের সরকার, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। এটা আমার রাজ্য সরকারেরও ভোট চোর, কেন্দ্র সরকারেরও ভোট চোর। অবাক হবেন, ব্রাজিলের একজন মডেল, ব্রাজিলের একজন মহিলা 11টি বুথে 20 বার তিনি ভোট দিয়েছেন। এটা দেশ এগিয়ে যাচ্ছে। এটা ভাই বসেন বসেন, আমাকে নামাজ পড়তে হবে। তো সেকেন্ড পার্টটাতে আসবেন। কি বলেছিলাম? জন্ম তারিখ বলেছিলাম, আধার নাম্বার, তারপরে দেখবেন ফোন নাম্বার লিখবেন কোথায়? এই জায়গাটাতে। তারপরে দেখুন পিতা বা অভিভাবকের নাম, পিতা বা অভিভাবকের নাম আধার কার্ডে যেটা, ভোটার কার্ডে যেটা এখন আছে ভোটার কার্ডটা, সেটা লিখলেন। তার এপিক নাম্বার দিলেন যদি থাকে। এপিক নাম্বারটা কোথায় থাকে জানেন আপনারা? এই এপিক নাম্বার আপনারা কজন জানেন না? একটু হাত তুলুন তো। এপিক নম্বর সম্পর্কে জানেন কারা? হাত তুলুন। জানেন? আদা আপনাদের এরকম ভোটার কার্ড আছে? 2 রকম ভোটার কার্ড, একটা হচ্ছে পিভিসি প্রিন্টের, একটা এরকম। দেখুন আপনার ছবি থেকে আপনার বাম দিকে 10টা ডিজিট নাম্বারটাকে এপিক নাম্বার বলে, ঠিক আছে? এটা নাম্বার। এখানে বলা হচ্ছে কি, পিতার যদি বা অভিভাবকের এপিক নাম্বার থাকে আপনি লিখবেন। তারপরে বলা হচ্ছে মায়ের নাম দিলেন, মায়ের যদি এপিক নাম্বার থাকে দিবেন, না এপিক নাম্বার দিয়ে দেওয়ার দরকার নেই। বিবাহিতরা, পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে তার পরের কলামে, আর স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে এখানে লিখবে। আর মহিলারা, বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবে, আর স্বামীর যদি এপিক নাম্বার থাকে তার নিচে তার লাইনে লিখবে এখানটায়। এবার এটা সেকেন্ড পার্ট কমপ্লিট হলো। কারো এই সেকেন্ড পার্টে কোনো জিজ্ঞাসা আছে? কারো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, তাড়াতাড়ি বলবেন ভাই। কারো জিজ্ঞাসা আছে? বুঝতে পেরেছেন? তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমরা কমপ্লিট হলাম। এবার আপনাকে বলি, সেকেন্ড পার্টে যা দেবেন লেটেস্ট যেটা আছে সেটা দেবেন। এখন যে লেটেস্ট যে কাগজগুলো আমার হাতে আছে, বানান টানান যা আছে এখানে দেবেন। 2025 সালের যেটা আছে সেটা দেবেন। এবার থাকছে কি, এই ভাই চুপ করো, থাকছে কি থার্ড আর ফোর্থ। থার্ড আর ফোর্থ কোনটা? এই জায়গাটা তো ভাই, হ্যাঁ আমি সেটাকে একটু ভাঁজ করে নিয়েছি বোঝানোর জন্য। দুটো তো, একটা বাম দিকের একটা ডান দিকের। বাম দিকের আর ডান দিকের একটু গুলিয়ে ফেলছে অনেকে, আপনারা গুলিয়ে ফেলবেন না। বাম দিকের ঘরটাও ফিল আপ করতে হবে বা ডান দিকের ঘরটা, এই দুটো ঘরের মধ্যে একটা ঘর ফিল আপ করতে হবে। আগে মাথায় ঢুকিয়ে নেন, 3 নম্বর বা 4 নম্বর পার্টের কোনো একটা ফিল আপ করতে হবে। 3 নম্বর পার্টটা এটা, 4 নম্বরটা হচ্ছে এটা। 3 নম্বরটা হচ্ছে বাম দিকটা, 4 নম্বরটা ডান দিকটা, যেটা দাগটা না আছে, দুটোই সেম লেখা আছে। 3 নম্বর কারা ফিল আপ করবে? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। 2002 সালে ভোটার লিস্টে যা নাম আছে সেম ধরে এখানে বসিয়ে দেবে। মাথায় থাকবে তো ভাই? ওখানে যদি নামের বানান ভুল থাকে, পাকাও মেরে নামের বানান আপনি ঠিক লিখবেন না, কারণ এটা চেকিং কোথা হবে? 2002 কাগজটা ধরে চেক হবে। ওখানে ছিল তাপস ব্যানার্জি, TAPAS ধরছি তাপস, আর তাপস বাবুর এখন TAPOS ইউজ করছে। তাহলে এই যদি এখন বাঁকাও মেরে যেটা ইউজ করছে সেটা লিখলে হবে না। 2002 সালের ভোটার লিস্টে যা থাকবে ধরে বসিয়ে দিতে হবে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিধানসভা ক্ষেত্রের নাম। 2002 সালে অশোকনগর বিধানসভা ছিল তো? হ্যাঁ, কি বিধানসভা ছিল? দাঁড়ান না, আমি সংখ্যা চেয়েছি। এটা কি বিধানসভার মধ্যে ছিল? না, এখানে হচ্ছে বিষয়, এখন অশোকনগর বিধানসভা হয়েছে।
আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের। অনেকে এই অশোকনগর বিধানসভাটা ভাঙতেও পারে, হয়তো ভেঙে হয়েছে। যেমন 2002 সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না, তাহলে মধ্যমগ্রামের এখন ভোটাররা তাহলে পাগলা হয়ে যাবে, তো কী হবে রা? ওরা খুঁজবে কোথায়? তার বাপ দাদুকে জিজ্ঞাসা করবে, চাচাকে, মামাকে, মামা চাচা 2002-এ তুমি কোন বিধানসভার বিধায়ক তৈরি করেছিলে? তখন কি বলবে? ওরা বারাসাত বিধানসভার। ঠিক যদি কেউ হাড়োয়া বিধানসভা হয়ে থাকে, কারো আমডাঙ্গা হয়ে থাকে, যা হবে সেটা আপনি ওখানে লিখবেন। দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। অশোকনগর বিধানসভা, যেমন ভাঙনের কথা বলি, বিধায়ক এখন 148 নম্বর বিধানসভা, আগে ছিল 107 নম্বর। তাহলে 2002-এ আপনার ভোটার লিস্ট যে বার করেছেন, নাহলে আমাদের কর্মীদের কাছে আছে, তাদের কাছ থেকে জেনে নেন। ওখানে তুমি বিধানসভার নাম্বার দিয়ে আছে, এখানে বসাবেন। তখন যে পার্ট নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন, তাহলে 3 নম্বর পার্টটা হয়ে গেল। 3 নম্বর পার্টে যা যা লেখা আছে আপনি লিখলেন। এখানে কী কী দেওয়া আছে? নির্বাচকের নাম, অর্থাৎ আপনার নাম্বার, নাম, যার 2002-এ ভোটার লিস্টে নাম আছে তার নাম, এপিক নাম্বার, আত্মীয়, ওখানে গার্জেন হিসাবে যে আছে, তারপর আছে সম্পর্ক। ওখানে যে গার্জেন হিসাবে আছে আপনার, ওটা স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, পিতা হতে পারে, পুত্র হতে পারে, যে সম্পর্ক সেই সম্পর্ক লিখলেন। তারপরে জেলার নাম, রাজ্যের নাম লিখে ফিল হয়ে গেল। যে 3 নম্বরটা ফিল করলো তাকে 4 নম্বর পার্টটা আর করতে লাগবে না। নিচে সইয়ের জায়গা আছে, সই করবেন, রেখে দেবেন। 2টো ফর্ম রেডি হয়ে গেল। অফিসার আসবে বাড়িতে, অনেক শুনছি নাকি অফিসার আসছে না, তার ঘরে বসে ফর্ম দিচ্ছে, বা কোনো পার্টির নেতার বাড়িতে বসে ফর্ম দিচ্ছে। যদি এই ধরনের কোনো অফিসার কাজ করে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন। কমপ্লেন করার সব থেকে সহজ রাস্তা বলছি, 1950 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল সাইটের টোল ফ্রি নাম্বার। ওখানে ফোন করেই আপনার কে বিএলও একদম নোপরে নাম লেখা আছে, দেখবেন গণনা ফর্ম বলে লেখা আছে, তার নিচে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। ফোন করে বলে দেবেন এত নম্বর পার্ট থেকে এই জায়গা থেকে বলছি, আমাদের বিএলও ঘরে বসে ফর্ম দিচ্ছে, আমাদের বাড়িতে আসছে না। ওই বিএলওর দেখবেন চাকরি নিয়ে টান হয়ে যাবে। নেতার বাড়ি বসেও যদি করে, যা আছে বলে দেবেন যে নেতার বাড়ি বসে দিচ্ছে, ওর বিপদ হয়ে যাবে। কেন? ওকে তো অ্যাপয়েন্ট করা হচ্ছে আমার বাড়িতে এসে দেওয়ার জন্য, আমি ওর বাড়িতে যেয়ে নেবো কেন? আমি নেতার বাড়িতে গিয়ে ফর্ম নেবো কেন? আমডাঙ্গায় নাকি বড় এক নেতার বুথের এই কাজ করছে, এখন আমডাঙ্গায় গিয়ে বলে আসবো, আজকে যাবো একবার প্রোগ্রাম, তখন গিয়ে বলবো। যাক, ওটা হয়ে গেল। তাহলে 3 নম্বর যিনি ফিল করবেন, কে ফিল করবেন? যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তিনি ফিল করবেন। তাকে 4 নম্বর পয়েন্টটা আর ফিল করতে লাগবে না। এবার হচ্ছে আমার কথা, নওশাদ সিদ্দিকী, আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, তাহলে আমাকে 4 নম্বর পার্টটা ফিল করতে হবে। এটা কি ফিল হবে? আমার আব্বার, আমার আম্মার, আমার দাদর, কানে হেডফোন দিয়ে আছে মনে হয়, না ওই জন্য তো জোরে কথা বলছে, কানে হেডফোন আছে মনে হয়, ওই জন্য জোরে বলছে, বুঝতে পারছি না, ভাবছি আমি ওই তো কম শুনছে, জোরে বলে ফেলছে। যাক, আব্বা আম্মা, দাদো দাদি, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, তাই তো নাকি? এইভাবে বলে তো, বুঝতে পারছেন কি বলছি? যে যে ভাষায় বলে, অর্থাৎ আমার আব্বার, আমার আম্মার, বা আমার বাপের বাপ, বাপের মা, এই 4 জনের মধ্যে কারো একজনের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সেটা 4 নম্বর পয়েন্টে, 4 নম্বর পার্টে বসিয়ে দেবেন। হ্যাঁ বলছি, এটা বসিয়ে দিলেন। এবার হচ্ছে 4 জনের কারো নাই, আপনি কি করবেন? ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট ফিল করলেন, করে সইয়ের জায়গাতে সই করলেন, বিএলওকে যখন জমা দিলেন স্ট্যাম্প মেরে রেখে দিলেন। হতে পারে তো বাপ মা না দাদু দাদি কারো নাম নেই, কি হবে? আপনার তাহলে ভোটার লিস্টে নাম কাটা যাবে নাকি? মোটেও নয়। আপনি এটা ফিল করে দেন, আপনাকে কি হবে? আপনাকে শুনানিতে ডাকবে, আপনি তখন ডকুমেন্টস নিয়ে যাবেন। 11টা ডকুমেন্টস চেয়েছে, তাই সেটা বলবে। এটা বুঝে গেছেন কি? একটা জিনিস ভুল করবেন না, সেটা হচ্ছে তৃণমূলের বন্ধুরা বলবে আমাকে ফর্ম দিয়ে আমি জমা করে দেবো, ও কাজ ভুলও আপনারা করবেন না। যারা ভোট চুরি করে তারা আপনার ফর্মের ডাস্টবিনে ফেলে দিতে পারে। আপনি নিচ্ছেন কার কাছ থেকে ফর্ম? আপনার বাড়িতে এসে ফর্ম কে দিচ্ছে? বিএলও। আপনি ফর্ম কাকে সাবমিট করবেন? সেই বিএলওকে। যখন সাবমিট করবেন এখানে দেখবেন লেখা আছে বিএলও এর স্বাক্ষর, আপনার চোখের সামনে সে সই করবে, স্টাম্প মারবে। কাগজটা যত্ন করে রাখবেন, 2-4টে ছবি ফোনে তুলে নেবেন, একটা দুটো জেরক্স করে রেখে দেবেন, কাজ শেষ হয়ে গেল। এবার হচ্ছে কথা,
ভোটার 2002-এর নিজের নাম নেই, বাপের নেই, মায়ের নেই, দাদর নেই, দাদির নেই, কি হবে তাহলে? দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি? দেশ থেকে তাড়াবার প্রশ্ন এটাতে নাই। এটা আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার প্রশ্ন। তাহলে কি করতে হবে? আপনি ফর্ম ফিল আপ করে জমা করবেন। কোন পার্ট দুটো ফর্ম ফিল আপ করবেন? কোন জায়গা দুটো? ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, থার্ড ফোর্থ। অর্থাৎ এই ঘরটা, এই যে ঘরটা আছে, এই ঘরটা ফিল আপ করার আর দরকার নেই। থার্ড আর ফোর্থ আপনি প্রথমে ছবি টবি দিলেন, তারপরে ডিটেলসটা দিয়ে ছেড়ে দিলেন, সই করলেন, জমা করে রিসিভ করে নিলেন। কি বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই? 1987 সালে যাদের আগে জন্ম, 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলি হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট দিলি হয়ে যাবে। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিও থেকে ইস্যু করলে হয়ে যাবে। আপনার পড়াশোনা করেছেন, স্কুল সার্টিফিকেট থাকলে হয়ে যাবে। অনেক কটা ডকুমেন্টস আছে, হয়ে যাবে। এবার 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম, আপনার 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস, বাবা মায়ের 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার নাম উঠে যাবে। 2004-এর পরে জন্ম, আপনার 11টার মধ্যে একটা, আর বাপ মায়ের দুজনের 11টার মধ্যে একটা। সর্বোপরি বলি, আধার কার্ডটাও সুপ্রিম চড় খাওয়ার পরে বিহারকে নিয়ে সুপ্রিম চড় খেয়েছে ইলেকশন কমিশন, আধার কার্ডটাও ইনক্লুড হয়েছে। যদিও এখন বলে একটা জন্তুর নাম বলে না, পানি খায় কিন্তু একটু কি করে, হ্যাঁ, এখন উনি বলছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে নয়, হ্যান। আর আমি তোমাকে কি বলছি, আমি এটা, তুমি আমার ভোটার কার্ড হবে, এর সাথে আমার রেসিডেন্সিয়াল প্রুফ প্রমাণ করাবে। নাগরিকত্বের প্রমাণ তো ভোটার কার্ডের সাথে নয়, মানে ওরা, সরি, ওদের তো নেওয়ার রাইট নাই। তাহলে এইটা হচ্ছে বিষয়বস্তু। ভাই নামাজের সময় শেষ হয়ে যাবে, আমি আর কথা বলবো না। 1 থেকে 2 জন যদি কিছু কোশ্চেন করেন এটার মধ্যে আমি উত্তর দেবো, বলুন।